ফাইনাল সাজেশন এইচএস বায়োলজি 2025 5 মার্কস ইম্পর্টেন্ট ফাইনাল সাজেশন নিয়ে চলে এলাম। নাম্বার 1, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পার্মিওজেনেসিস কি? ক্যাপসিটেশন কি? চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি পরিস্ফুরণ। হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করিশা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা দেখে নেব ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেন ফাইনাল সাজেশন। ভিডিওটা স্কিপ করো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন, 100% কমন, নো টেনশন। খুব টেনশন হচ্ছে সামনেই পরীক্ষা বলে? একদম টেনশন করবে না। আজ আমি নিয়ে এলাম তোমাদের বায়োলজি পরীক্ষার ফাইনাল সাজেশন 5 মার্কসের কোশ্চেন। ফাইনাল সাজেশন এইচএস বায়োলজি 2025 5 মার্কস কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন। 100% কমন হবে কারণ মাধ্যমিকে আমার 100% সাজেশান সাকসেসফুল হয়েছে। আমি যে সাজেশান দিয়েছিলাম 100% কমন পেয়ে গেছে। সুতরাং এখানেও আমি বলতে পারি হেল্প স্টাডি চ্যানেলের তোমাদের ফাইনাল সাজেশান এইচএস বায়োলজির 2025-এর যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও 100% কমন আসবে। শুরু করা যাক। 1 নম্বর, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পার্মিওজেনেসিস কি? ক্যাপসিটেশন কি? এগুলো এর সাথে ছোটো ছোটো প্রশ্ন। এটা আরেকটা, এটার সাথে এটা ছিল কিন্তু এটা আরেক জায়গা থেকে একই কোয়েশ্চেনের সাথে, সেই জন্য আমি একসাথে লিখে দিয়েছি। তাহলে এখানে 5টা স্টার আছে, মানে 5 বার এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি। তাহলে বুঝতে পারছো কীরকম ইম্পর্টেন্ট। নেক্সট, চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। স্পোরোপোলেনিন কি? এটা হচ্ছে একটা পার্ট প্রশ্ন, আর এটা 7 বার। বোঝা গেল তাহলে কতটা ইম্পর্টেন্ট? সেই বুঝে তোমরা এগুলো সিরিয়াসলি করবে। আমার সাজেশন ফলো করলে তোমাদের আর কোনো চিন্তা নেই, টেনশন তো আসবেই না, আর অল কমন পাবে। নেক্সট, 3 নম্বর, চিহ্নিত মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। স্পার্মিয়েশন কি? 3 বার পেয়েছি আর এটা 2 বার পেয়েছি। ওকে, তাহলে ডিম্বাশয় বা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আসবে, এই দুটোর মধ্যে একটা আসবেই। সুতরাং তোমাদের এই দুটোই করতে হবে। 4 নম্বর, শব্দচিত্রের মাধ্যমে মানবদেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। অ্যাক্রোজোম বিক্রিয়া এবং ইমপ্ল্যান্টেশন বলতে কি বোঝো? এই অ্যাক্রোজোম বিক্রিয়া, ইমপ্ল্যান্টেশন এগুলো হচ্ছে ছোটো, আর এইটা হচ্ছে মেন। এটা 3 বার আমি পেয়েছি, ইমপ্ল্যান্টেশন আমি 1 বার পেয়েছি, ইম্পর্টেন্ট। নেক্সট, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন সম্পর্কে সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো। শস্য কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। নেক্সট, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন সম্পর্কে সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো। শস্য কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও, ইম্পর্টেন্ট। 6, স্ত্রীদেহে রজচক্রকালীন জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তনগুলি লেখো। রজচক্রের হরমোন সংক্রান্ত নিয়ন্ত্রণ বর্ণনা করো। এটা 1 বার পেয়েছি, আর এটার সাথে আরও পার্ট আছে বিভিন্ন জায়গায়, রজচক্রের বিভিন্ন দশা। সুতরাং ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট। শব্দচিত্রের মাধ্যমে মানবদেহে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। সার্টোলির কোষ কাকে বলে? এর কাজ কি? দেখলে ডিম্বাণু উৎপাদন, আর এখানে আমরা পেলাম কি? শুক্রাণু উৎপাদন। তাহলে এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে ডিম্বাশয় এবং শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এই দুটোর মধ্যে একটা আসবে, আর ডিম্বাণু উৎপাদন আর শুক্রাণু উৎপাদন এই দুটোর মধ্যে একটা আসবে। তার মানে তোমাদের এই দুটোই করতে হবে। 7 নম্বর, শব্দচিত্রের মাধ্যমে মানবদেহে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। সার্টোলির কোষ কাকে বলে? এর কাজ কি? ইম্পর্টেন্ট। চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ সংক্ষেপে লেখো।
পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ব্যাখ্যা করো। সপুষ্পক উদ্ভিদে পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ। আর এখানে কি পেয়েছি? সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ পদ্ধতি। যে কোনো একটা কমন পাবে, দুটোই করতে হবে, যে কোনো একটা কমন পাবে। তাহলে দেখো এখানে ডিম্বাশয় এবং শুক্রাশয়ের কলাস্থানিক গঠন দুটোই পড়তে হবে, তার মধ্যে একটা কমন পাবে। তারপরে সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ এবং পুংলিঙ্গধরের উৎপত্তি ও পরিস্ফুরণ, এই দুটোর মধ্যে একটা আসবে। তার মানে দুটোই ভালো করে পড়তে হবে। আর শুক্রাণু উৎপাদন ও ডিম্বাণু উৎপাদন, এই দুটোই পড়তে হবে, তার মধ্যে একটা হবে। তার মানে বোঝা গেল তো? কতগুলো একদম চোখ বুজে বুঝতে পারছো যে কমন পাবে। পুং জননতন্ত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করো। অঙ্গজ নিষেক ও জনন নিষেক কাকে বলে? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার কোষ বিভাজন পর্যায়গুলো লেখো। পুং জননতন্ত্রে চিহ্নিত চিত্র ভালো করে প্র্যাকটিস করবে, সুন্দর করে ছবি আঁকবে। নেক্সট 10 নম্বর, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি চিত্রসহ সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণভাবে সম্ভাবনা রয়েছে এটা আসার, আর এটা এসে গেছে। ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য। নেক্সট 11 নম্বর, ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা উল্লেখ করো। নাম্বার 1 প্রাইমেজ, নাম্বার 2 হেলিকেজ, নাম্বার 3 ডিএনএ পলিমারেজ। উদাহরণসহ পলিজেনিক উত্তরাধিকার ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটা এসে গেছে, এই কোশ্চেনটা এসে গেছে, শিওর এই কোশ্চেনটা এসে গেছে, করে যাবে। আর কোশ্চেন পেপার পেলেই সামনে তোমার হেসে বলবে, কিরে আমি এসে গেছি। ওকে, আচ্ছা। তারপর কি 12, ট্রান্সলেশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায় ব্যাখ্যা করো। একটি কারণ লেখো যার জন্য এই পদ্ধতিটি টার্মিনেশন ঘটে। ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট 13 নম্বর, টিআরএনএ চার্জিং বলতে কি বোঝো? ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ, টিআরএনএ ও রাইবোজোমের ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 নম্বর, ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রারম্ভিক দশাটি সংক্ষেপে আলোচনা করো। মাল্টিপল অ্যালিলিজম বা মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা সাজেশান দিচ্ছি এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না, দিলেই কিন্তু মুশকিলে পড়ে যাবে। আমি একদম বেছে বেছে দিয়েছি, এর থেকে আর বেছে বাদ দেওয়া যাবে না, তাহলে ইম্পর্টেন্টগুলো বাদ পড়ে যাবে। নেক্সট 15 নম্বর, ডিএনএই জেনেটিক বস্তু, এটি প্রমাণ করার জন্য হার্সে ও চেজ তাদের পরীক্ষায় ডিএনএ ও প্রোটিনকে কিভাবে পৃথক করেন। একবার ট্রান্সক্রিপশনের রো নির্ভরশীল সমাপ্তি এবং রো নিরপেক্ষ সমাপ্তির পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। আর এটা এসে গেছে, এই কোয়েশ্চেনটা এসে গেছে। 17 নম্বর, জেনেটিক ড্রিফট কি? ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশন পদ্ধতির সমাপ্তি দশাটি সংক্ষেপে আলোচনা করো। রেপ্লিকন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমাপ্তি দশা, প্রারম্ভিক দশা, এগুলো যে কোনো একটা আসবে, কিন্তু পড়তে হবে দুটোই। কোনটা আসবে তোমরাও জানো না, আমিও জানি না। 18 নম্বর, বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। দুটি অটোজোমীয় জিনের বংশগত গোলযোগ লক্ষণসহ লেখো। বংশগতি থেকে অনেকগুলোই আছে। লিঙ্কেজ কি? লিঙ্গ সম্পর্কিত বংশগতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। নেক্সট, বংশানুক্রমের ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি দাও। তাহলে বংশগতি ক্রোমোজোম তত্ত্বটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কেজ ইম্পর্টেন্ট। বংশানুক্রমে ক্রোমোজোমীয় মতবাদের সপক্ষে যুক্তি দাও। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট। 21 নম্বর, বংশগতি সংক্রান্ত সেন্ট্রাল ডগমা বিষয়টির পর্যায়গুলি উল্লেখ করো। শেষ পর্যায়টিতে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ পদ্ধতি বর্ণনা করো। ইম্পর্টেন্ট আছে। 22, টার্নার সিনড্রোমের কারণ এবং বৈশিষ্ট্য লেখো। সহপ্রকটতা কী? এইটার কথা আমি বলতে পারছি না, কিন্তু এইটা আমি বলে দিচ্ছি, এসে গেছে। ঠিক আছে, টার্নার সিনড্রোম এসে গেছে। ডাউন সিনড্রোম এবং ক্লাইনফেন্টার সিনড্রোম এর ক্যারিওটাইপ ও লক্ষণগুলি উল্লেখ করো। রো ফ্যাক্টরের কাজ কী? এটার কথাও আমি বলতে পারছি না, তবে এইটা আমি বলছি, এসে গেছে। এখানে ছিল এই কোশ্চেনটা। অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটতার মধ্যে পার্থক্য কী? ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু বাদ দেবে না, কিন্তু দিলে কিন্তু ফুল মার্কস আসবে না। 20, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো। কিভাবে ঘটে? কারণগুলি উল্লেখ করো মানে কিভাবে ঘটে, দুবার পেয়েছি। ওজোন গহ্বর কি? এসে গেছে। 25, বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো। চিপকো আন্দোলন সংক্ষেপে লেখো। এই চিপকো আন্দোলন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চিপকো আন্দোলন এসে গেছে, ঠিক আছে। এটারই সাথে পার্ট, আরেকটা কোশ্চেন থেকে পার্ট
মানুষ ও পরিবেশের উপর জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। তার মানে কি, বায়ু দূষণ, জল দূষণ, এগুলো খুব ভালো করে পড়ে রাখবে। 26, কঠিন বর্জ্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট। 27, গ্রিন হাউস এফেক্ট কি? পরিবেশের উপর গ্রিন হাউস গ্যাসের প্রভাব ব্যাখ্যা করো। তার সাথে একটা পার্ট আছে ছোট, জঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটা এসে গেছে, গ্রিন হাউস এফেক্ট কি? পরিবেশের উপর গ্রিন হাউস গ্যাসের প্রভাব ব্যাখ্যা করো, এটা এসে গেছে। আর এই ছোট কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, এটার কোনো আমি সিওরিটি দিচ্ছি না। জল দূষণের উৎসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। যে আকৃতির বৃদ্ধিরূপ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। তার মানে কি বললাম আমি একটু আগে, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো খুব ভালো করে পড়বে। 28, ওজোন স্তরের অবক্ষয়ের কারণগুলি লেখো। ওজোন স্তরের অবক্ষয়জনিত দুটি ক্ষতির প্রকৃতি লেখো। তেজস্ক্রিয় দূষণের একটি প্রভাব লেখো। এই যে মেইন কোশ্চেনটা এসে গেছে, যেগুলো এসে গেছে সেগুলো ডবল টিক দিচ্ছি, এর আগেও দিয়ে দেব। 29, ওজোন গহ্বর কি? জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের দুটি ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 30, আর্সেনিক দূষণের ফলাফল আলোচনা করো। ওজোন স্তরের গহ্বর নিয়ন্ত্রণের উপায়গুলি তালিকাবদ্ধ করো। এটা এসে যাওয়ার খুব চান্স আছে। 31, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি কনসেপ্ট ম্যাপের মাধ্যমে উপস্থাপন করো। হটস্পট নির্ধারণের শর্তগুলো লেখো, এটা এসে যাওয়ার চান্স আছে। 32, জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণসহ বর্ণনা দাও। এর সাথে পার্ট অন্য কোশ্চেন থেকে পেলাম। ইকোটোন কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলো উল্লেখ করো। সবগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এই 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণসহ এটা এসে গেছে, এসে গেছে, হ্যাঁ এসে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, তাই হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরো। হেল্প স্টাডি চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা কমেন্টও করো না, লাইকও করো না। লাইক তো করা উচিত, বলো? কমেন্ট করা উচিত। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নাও, কমিউনিটি পোস্ট দেখো। পরীক্ষার সামনে শরীর মন ভালো রাখতে হবে। ভালো প্রিপারেশন হলেই হয় না, সব দিক দিয়ে ভালো থাকতে হয়, না হলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। ওকে, তাহলে ভালো থাকবে, মন দিয়ে পড়ো, পড়া মনে রাখো। ভিডিওটা বড় হওয়ার জন্য একটা পার্টে হলো না, আজকের পার্ট এবং আগামীকালের পার্টে 5 মার্কসের কোয়েশ্চেনের ফুল সাজেশান হয়ে যাবে। এটা ফাইনাল সাজেশান, তোমরা ইগনোর করবে না, স্কিপ করবে না, পুরোপুরি ফলো করবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট। এটা ছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আসবে আগামীকাল।